Hello everyone, welcome to another important and new video lesson. And I would like to welcome you all to my YouTube channel and my Facebook page. আজকে আমরা দেখব যে কিভাবে সেন্টেন্সের মধ্যে জিরান্ড ইউজ করতে হয় এবং কখন জিরান্ড ব্যবহার করতে হয়। When we will use gerund in any sentence and how to correct any mistake of using gerund in our English grammar sentence. So this video lesson is very much important for university admission test, job exam, IELTS exam, spoken English everywhere. So today our lesson is finding common mistakes or correction of mistakes or sentence correction and sentence correction of gerund, of using gerund. জিরান্ডের ব্যবহারের ক্ষেত্রে কোথায় কোথায় ভুল হয় সেগুলো আজকে আমরা চিহ্নিত করব এবং জিরান্ড প্রপারলি কোথায় ইউজ করতে হয় সেই বিষয়গুলো আজকে আমরা ক্লিয়ার করে ফেলবো। তো ইউজ অফ জিরান্ড, জিরান্ড হচ্ছে আমরা জানি বেস ফর্ম অফ ভার্ব এর সাথে যদি আইএনজি যুক্ত হয় সেটাকে আমরা জিরান্ড বলে থাকি। তো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের চেহারা সেম, সেই জন্য কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করবো কোনো সেন্টেন্সে, কখন জিরান্ড ইউজ করা হবে সেগুলো ভালোভাবে না শিখতে পারলে জিরান্ড এবং পার্টিসিপল ব্যবহারের যে ভুলগুলো থাকে পরীক্ষাতে কোশ্চেনে সেগুলো কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে জিরান্ড এবং পার্টিসিপলের এক্সাক্ট যে ব্যবহার সেটা অবশ্যই জানতে হবে। জিরান্ডের মধ্যে রয়েছে দুটো পার্টিসিপেসিস, একটা হচ্ছে নাউন এবং ভার্ব, আর পার্টিসিপলের মধ্যে রয়েছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ। সুতরাং জিরান্ড এর মধ্যে যেহেতু নাউন রয়েছে, সুতরাং নাউন যেখানে যেখানে বসতে পারে সেখানেই জিরান্ড বসতে পারবে। সো এটাই হলো শর্টকাট টেকনিক এবং এটাই হচ্ছে বেসিক অফ জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, যে জিরান্ডের মধ্যে নাউন রয়েছে, পার্টিসিপলের মধ্যে কোনো নাউন নেই। তাহলে পার্টিসিপল ব্যবহৃত হতে পারবে যেখানে অ্যাডজেক্টিভ বসতে পারে সেখানে, আর জিরান্ড ব্যবহৃত হতে পারবে যেখানে নাউন বসে। জিরান্ড ওয়ার্কস অ্যাজ নাউন অ্যান্ড ভার্ব, পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ। সো এই জায়গায় কিন্তু বেসিক পার্থক্যটি, এটা যদি আমরা ধরতে পারি তাহলে অবশ্যই এই জিরান্ড এবং পার্টিসিপল ব্যবহারে কখনোই কোনো ভুল হবে না। তো জিরান্ড প্রথমত যেখানে বসতে পারে আফটার প্রিপোজিশন, যেখানে প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনের পরে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডটি হবে জিরান্ড। যেমন এখানে আমি এক্সাম্পল লিখেছি যে হি প্লেড ইনস্টেড অফ স্টাডি। এখন এখানে দিস ইজ প্রিপোজিশন, সো আফটার প্রিপোজিশন উই মাস্ট ইউজ জিরান্ড। So this word will be studying. He played instead of studying. এখন পরীক্ষাতে যদি থাকে এখানে আইএনজি দেওয়া থাকবে না, অথবা ইনস্টেড অফ এর পরে অফ দেওয়া থাকবে না, অন্য কোনো প্রিপোজিশন দেওয়া থাকবে। তবে জিরান্ডের ব্যবহারে যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেখানে ইনস্টেড অফ এর পরে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে না। সেটাকে আমাদের কারেক্ট যে ফর্মটি সেটা বের করতে হবে যে জিরান্ড কখন ব্যবহৃত হবে, প্রিপোজিশনের পরে জিরান্ডিয়াল নাউন ব্যবহার করতে হবে। তাহলে যে কোনো প্রিপোজিশন যেগুলো রয়েছে, অনলি এক্সেপ্ট টু, এভরি প্রিপোজিশন, আফটার এভরি প্রিপোজিশন উই মাস্ট ইউজ জিরান্ড, এক্সেপ্ট টু, আফটার টু উই উইল ইউজ ইনফিনিটিভস, বাট ইন কেস অফ গ্রুপ প্রিপোজিশন উই উইল ইউজ জিরান্ড আফটার টু যখন গ্রুপ প্রিপোজিশন থাকবে তখন টু এর পরেও আমরা জিরান্ড ব্যবহার করবো, বাট সিঙ্গেল টু এর ক্ষেত্রে আমাদেরকে ইনফিনিটিভ ইউজ করতে হবে টু এর পরে। এখানে যেমন হি প্লেড ইনস্টেড অফ স্টাডিং, এখানে যদি আমরা স্টাডিং না দিই তাহলে ভুল হবে, কারণ প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পরে হচ্ছে জিরান্ড ব্যবহার করতে হবে। তা জিরান্ড হচ্ছে কি, কোনো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলেই সেটা হচ্ছে জিরান্ড। নেক্সট হচ্ছে নাম্বার 2, ওয়ার্ডস হুইচ নর্মালি টেক প্রিপোজিশন, যে ওয়ার্ডগুলো সাধারণত প্রিপোজিশন ছাড়া ইউজ করা যায় না, এরকম যে প্রিপোজিশন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জিরান্ডিয়াল নাউন ব্যবহার করতে। যেমন ফন্ট, এই ফন্ট শব্দটির পরে কিন্তু অবশ্যই প্রিপোজিশন থাকতে হবে অফ, এরপরে অবশ্যই জিরান্ড। জিরান্ড যদি এখানে বসে সেটা হবে তার সাথে আইএনজি প্লেইং, প্লেইং, হি ইজ ফন্ড অফ প্লেইং, পিপল আর ফন্ড অফ প্লেইং, মানুষ প্লেইং গেমস, খেলাধুলা করতে প্রিয় বা পছন্দ করে। তাহলে পিপল আর ফন্ড অফ, ফন্ড শব্দটি সাধারণত একা বসতে পারে না, এরপর অবশ্যই প্রিপোজিশন অফ ব্যবহার করতে হবে। যেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইপের প্রিপোজিশন সেই শব্দগুলো
শব্দগুলোর পরে যদি আমরা প্রিপোজিশনটি ব্যবহার না করি তাহলে কিন্তু সেই শব্দটা সাধারণত এক্সাক্ট যে মিনিং থাকে সেটা এক্সপ্রেস করতে পারে না, প্রকাশ করতে পারে না। যেমন আমি যদি বলতে চাই যে তুমি আমার এই পাখিগুলোর দেখাশোনা করো, সেক্ষেত্রে যদি আমি বলি যে লুক অ্যাট দিস বার্ডস, তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে এটা অর্থ বোঝাবে যে পাখিটির দিকে তাকিয়ে দেখো দেখো। কিন্তু আমি যদি তাকে বলতে চাই আমার পাখিগুলো তুমি যত্ন করো, তাহলে লুকের পরে আফটার ব্যবহার করতে হবে। ঠিক এই ফন্ড শব্দটি যদি আমরা কোথাও ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে সেখানে অফ ব্যবহার করতে হবে, যে পিপল আর ফন্ড অফ প্লেইং। আর যেখানেই ফন্ড অফ হবে এই ধরনের যে গ্রুপ যে এগুলো শব্দগুলো রয়েছে যেগুলো ইন জেনারেল টেক্স প্রিপোজিশন, যেগুলো প্রিপোজিশন গ্রহণ করে, সেগুলোর পরে অবশ্যই জিরান ব্যবহার করতে হবে। এরকম আরও কিছু শব্দ রয়েছে যেগুলো প্রিপোজিশন অবশ্যই গ্রহণ করে, যেগুলো প্রিপোজিশন গ্রহণ না করে পারে না। যেমন আছে টায়ার্ড অফ, তারপরে রয়েছে সাকসিড ইন, এরপরে রয়েছে ইনসিস্ট অন, তারপরে হলো এই এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো রয়েছে। যেমন আমি বললাম লুক অ্যাট, দেখাশোনা করার ক্ষেত্রে লুক আফটার, টেক কেয়ার অফ। তো যদি আমরা যত্ন নেওয়া বুঝি তাহলে কেয়ারের পর অবশ্যই অফ ব্যবহার করতে হবে। তো এই যে প্রিপোজিশন ইউজের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো পরে অবশ্যই আমাদেরকে জিরান্ড ব্যবহার করতে হবে, অর জিরান্ডিয়াল নাউন। নেক্সট হচ্ছে নাম্বার 3, আফটার সাম সার্টেন ভার্বস। তো কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে ইনফিনিটিভ বসে না, প্রিপোজিশন সেগুলোর পরে জিরান্ড ব্যবহার করতে হয়। এর আগের ভিডিও লেসনে আমি আলোচনা করেছিলাম যে কোন কোন শব্দগুলোর পরে ইনফিনিটিভ ইউজ করতে হবে, আর এখানে হচ্ছে কোন কোন ভার্বগুলো বা কোন শব্দগুলোর পরে জিরান ব্যবহার করতে হবে। যেমন রয়েছে স্টপ, রিস্ক, এক্সকিউজ, তারপর হচ্ছে অ্যাভয়েড, ফিনিশ, এনজয়। এই যে ভার্বগুলো রয়েছে এই ভার্বগুলোর পরে জিরান ব্যবহার করতে হবে, সেখানে আমরা ইনফিনিটিভ ব্যবহার করলে হবে না। যেমন ওয়েস্টার্ন অর ইউরোপিয়ান পিপল, ওয়েস্টার্ন পিপল অর ইউরোপিয়ান পিপল এনজয়, ইউরোপের মানুষ উপভোগ করে, তাহলে উপভোগ করে এনজয় শব্দটি। এখন যদি আমরা এখানে লিখি এনজয় টু প্লে, সেটা কিন্তু হবে না, কারণ এনজয় শব্দের পরে জিরান ব্যবহার করতে হবে। ইউরোপিয়ান পিপল অর ওয়েস্টার্ন পিপল এনজয় প্লেইং ফুটবল, ফুটবল খেলতে পছন্দ করে। নেক্সট হচ্ছে যেমন 4 নাম্বার, আফটার সাম ফ্রেজেস। কিছু ফ্রেজ রয়েছে যে ফ্রেজগুলো সাধারণত প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়। যেমন উড ইউ মাইন্ড, তারপরে ক্যানট হেল্প, লুক ফরওয়ার্ড টু। এবং কিছু ফ্রেজ রয়েছে যেগুলো সাধারণত প্রিপোজিশন যুক্ত থাকে। যেমন উড ইউ মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প। এই ক্যানট হেল্পের আর কি ফর্ম রয়েছে কুড নট, কুডেন্ট, ক্যানট হেল্প, কুডেন্ট হেল্প, অথবা লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ইট ইজ নো ইউজ, ইট ইজ নো গুড। তারপর রয়েছে গেট ইউজ টু, গট ইউজ টু। এই যে ফ্রেজেসগুলো রয়েছে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটাকে জিরান হিসেবে ব্যবহার করতে হয়। যেমন উই থিঙ্ক ইট ইজ নো ইউজ, এখানে আমরা যদি শুধু ট্রাই দিই তাহলে হবে না, এখানে লিখতে হবে ট্রাইং, ট্রাইং ইন দ্য উইল্ডারনেস, বৃথা চেষ্টা করা আমরা মনে করি আসলে ভালো কিছু নয় বা এর কোনো অর্থই নেই, কোনো ব্যবহার নেই। উই থিঙ্ক ইটস নো ইউজ, তাহলে ইটস নো ইউজ রয়েছে, তারপর আছে ইট ইজ নো গুড। এই যে শব্দগুলো রয়েছে এই ফ্রেজেসগুলো, এই ফ্রেজেসগুলোর পরে জিরান্ড ইউজ করতে হবে। ফ্রেজেসগুলো ইউ মাস্ট কিপ ইন ইউর মেমোরি, এগুলো মেমোরিতে রাখতে হবে। এই ফ্রেজেসগুলো অনেকেই মনে রাখতে পারে না, বাট কয়েকবার পড়লে এগুলো মনে থাকে। এছাড়া এখানে অল্প সংখ্যক রয়েছে, আরও যদি বিস্তারিত যে একেবারে সব ফ্রেজেসগুলো জানতে হলে অবশ্যই যে কিছু ভালো মানের বই রয়েছে বাজারে, যেমন টোফেলের বই রয়েছে, তাছাড়া সাইফুরস অ্যানালজি বইও এগুলো মোটামুটি আছে। এছাড়া আরও ভালো মানের বই পাওয়া যায় লাইব্রেরিতে, সেগুলোতে সকল ফ্রেজেসগুলো এক জায়গায় দেয়া আছে, সেগুলো দেখলে পাবে। এছাড়া ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যে শিটগুলো দেওয়া হয় সেগুলোতেও অনেকটাই থাকে, তবে সেখানেও কম থাকে। তবে আরও কিছু ভালো মানের বই রয়েছে যেগুলোতে অনেক বেশি পরিমাণে থাকে। নেক্সট হচ্ছে নাম্বার 5, আফটার বিজি অ্যান্ড ওর্থ। এই যে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে বিজি অ্যান্ড ওর্থ, এরপরে যদি কোনো ভার্ব হয় বা এরপরে যে শব্দটি বসবে সেই শব্দটি হচ্ছে জিরান্ড ব্যবহার করতে হবে, বিজি অ্যান্ড ওর্থ। দ্য ইয়াং জেনারেশন ইজ বিজি ইউজিং সোশ্যাল মিডিয়া, বর্তমান নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহারে বেশি ব্যস্ত। তো এই যে 5টি জায়গা রয়েছে এই 5টি জায়গায় আমাদেরকে জিরান্ড ব্যবহার করতে হবে, অন্য কোনো পার্টিসিপল, দ্যাট মিনস পার্টিসিপল অথবা অন্য কোনো কিছু ব্যবহার করলে হবে না। এই
পাঁচটি জায়গায় আমি এখানে সংক্ষেপে আলোচনা করেছি। এই পাঁচটি জায়গায় আমাদেরকে জিরান ব্যবহার করতে হবে। এছাড়া আরও অনেক জায়গায় ক্ষেত্র রয়েছে, বাট এটা হচ্ছে ম্যাক্সিমাম যেখানে যেগুলো বেশি কমন, যেগুলো বেশি পরীক্ষাতে আসে। যেমন এখানে আমরা এই যে বলেছি প্রিপোজিশনের পরে, এছাড়া আরও রয়েছে জিরান ব্যবহার করতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট অংশে। সেটা যদি কোনো জায়গায় সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে জিরানকে ব্যবহার করতে বলা হয় বা কোনো ভার্ব ব্যবহার করতে বলা হয়, সেটা হবে জিরান সাবজেক্ট। যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে এখানে আমি ওয়াক লিখলে কিন্তু হবে না, ওয়াকিং লিখতে হবে, বিকজ হিয়ার ওয়াকিং ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট। সো সাবজেক্ট অংশে যখন কোনো শব্দ বসবে, ভার্ব বসবে, সেটাকে জিরান করতে হবে। অবজেক্ট অংশে যখন বসবে সেখানে স্টপ রাইটিং, স্টপ টেলিং, স্টপ ওয়ার্কিং, স্টপ ইটিং, এই যে স্টপ ভার্ব, ভার্ব আফটার ভার্ব উই ইউজ অবজেক্ট। সো অবজেক্ট অংশে উই মাস্ট ইউজ জিরান, সাবজেক্ট অংশে উই উইল হ্যাভ টু অ্যান্ড উই মাস্ট ইউজ জিরান। তো এই যে আমরা কতগুলো এখানে আলোচনা করেছি, আশা করছি এগুলো দিয়েই বেশি বেশি পরীক্ষাতে বিগত বছরে আসছে এবং নেক্সটেও আসবে। এছাড়াও বিস্তারিত জানতে হলে অবশ্যই তোমাকে ইউ মাস্ট গো থ্রু সাম স্ট্যান্ডার্ড বুকস ফ্রম স্ট্যান্ডার্ড লাইব্রেরিজ। লাইব্রেরি থেকে কিছু বই কিনে সেগুলো দেখতে হবে। তাছাড়া আরও অনেক ভিডিও লেসন ইউটিউবে রয়েছে, সেগুলো দেখতে পারো, গুগলে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। আশা করছি আমি যতটুকু এখানে বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড ইউ হ্যাভ গট দ্য আইডিয়া হাউ টু আইডেন্টিফাই জিরান্ট and how to use জিরান্ট in English sentence. So যদি তোমরা মনে করো না ভিডিও লেসনটি মোটামুটি তোমাদের জন্য শিক্ষণীয় ছিল, উপকারী ছিল, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, অন্যদের সাথে শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। কোন ধরনের ভিডিও লেসন দিলে বেশি বেশি তোমরা উপকৃত হয় সেগুলো কমেন্টে জানানোর জন্য তোমাদের কাছে অনুরোধ করব। আমি আজকে এখানে শেষ করতে চাই। তোমাদের উত্তর উন্নতি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।